সুজিতদা হেরে গেছেন। যখন হেরে যাই এগুলোর আর কোনো দাম থাকে না। আমি হেরে গেছি মানে আমি হেরে গেছি। জো জিতা ওই সিকান্দার, এর বাইরে আর কোনো কথা নেই। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু, যার নাম পুরো নিয়োগ দুর্নীতি মামলা সহ আরো বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে রয়েছে, সেই সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ সৃজন বসুর সঙ্গে কথা বলে নিল ট্রু নিউজ বাংলা। তার সাথে সুজিত বোসের প্রথম আলাপ থেকে শুরু করে সুজিত বোসের বারংবার ইডির তলব, সমস্ত কিছুর খুঁটিনাটি জানা হলো। শুনুন কি বললেন তিনি। সৃজনদা, সুজিত বসুর ডান হাত যদি বলে কাউকে আমরা চিনি, সেটা হচ্ছে সৃজন বসু। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আপনি কবে প্রথম সুজিত বসুর সাথে এবং কিভাবে আলাপ হয়? প্রথম কথা হচ্ছে যে আমি সুজিতদার একজন অন্ধ ভক্ত বলতে আপনি আমাকে চিহ্নিত করুন, কারণ ডান হাত হওয়ার যোগ্যতা আমার নেই। সুজিত বোস কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তি উনি নন। সুজিতদা প্রথম হলো উনি একজন খুব ভালো প্লেয়ার, ফুটবল বলুন ক্রিকেট বলুন। সুজিতদা একজন ভালো প্লেয়ার, সুজিতদা একজন ভালো মানুষ, সুজিতদা একজন ক্লাব করা মানুষ, সুজিতদা হেল্পফুল, উনি কোনো দল মত জাতি ধর্ম কাউকে দেখেন না। তার অনেক পরে সুজিত বোস পলিটিশিয়ান, এবং ওনার সুন্দর চিন্তাধারার মাধ্যমে আজকে এখনো উনি হেরে যাওয়ার পরে উনি এখন যে কোনো কারণেই হোক উনি এখন আইনের আওতায় রয়েছেন। বিধাননগর বিধানসভা কেন্দ্রে ঘুরলেই দেখা যায় সুজিতদার উন্নয়ন কি। একটা জিনিস দেখবেন, সারা কলকাতাতে বহু জনপ্রতিনিধি প্রচুর বাস শেল্টার করেছিলেন, যেটার তলায় দাঁড়িয়ে মানুষ বাসের জন্য, অটোর জন্য, ট্রামের জন্য অপেক্ষা করে। একমাত্র বিধাননগর বিধানসভা কেন্দ্রের যে বাস শেল্টার গুলো আছে, বাস স্ট্যান্ড গুলো আছে, সেটাই কিন্তু মেনটেন হতো, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে। আর লেক টাউনে গেলে তো মনেই হয় না যে ওটা আমরা কলকাতার মধ্যে রয়েছি। লেক টাউনটা গেলে মনে সত্যি আমরা অন্য একটা কোনো। সুজিত বোস একজন ফুলের মতো মানুষ। আমি বিশ্বাস করি না সুজিতদা কোনো দুর্নীতি করতে পারেন। কাউকে চাকরি দিয়ে সুজিত বোস টাকা নেবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার বিশ্বাসটা তো শেষ কথা নয়। আমি ওনার সাথে বছরে তো 5 থেকে 6 দিন দেখা হতো। আমি ওনার যে সারাদিন ওনার সঙ্গে ঘুরতাম বা ওনার সঙ্গে কথা বলতাম। কিন্তু সুজিতদা এমন একজন মানুষ যে রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে কথা বলা, রাত্রিবেলা 2টো 2:30 পর্যন্ত মানুষের ভিড় থাকতো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। উল্টো দিকের ছোট্ট মেজেন্ট ফ্লোরের ঘরটায় উনি বসতেন, মানুষের সঙ্গে দেখা করতেন, সাহায্য করতেন। কার বাড়ির চাল উড়ে গেল, কার বাড়িতে মেয়ের বিয়ে, কার কি অসুবিধা, সুজিতদা করতেন। শুধু ওনার বিধানসভা কেন্দ্রের মানুষেরই যে উপকার করতেন তা না। 2017 সালে আমি নিজে একটা আইনি সমস্যার মধ্যে পড়েছিলাম ফেসবুক লাইভ করে। আমাকে বিধাননগর পুলিশ কমিশনার গ্রেপ্তার করেছিল। সেই সময় আমাকে বিপদের সময় আমাকে যিনি পাশে দাঁড়িয়ে আমাকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন 20 জুলাই আজকের ডেটে, তার নাম সুজিত বোস। সুজিতদা এক কথায় বলতে গেলে আপনি সল্টলেকে যান, বিধাননগর বিধানসভা কিন্তু যে কোনো জায়গা দেখবেন সুজিতদার কর্মকাণ্ড এখনো পড়ে রয়েছে। সেদিনকে ভিআইপি রোড থেকে আসছিলাম, দেখছিলাম স্বামীজি যে স্বামী বিবেকানন্দ রথের মধ্যে বসে আছেন, ওখানে লাইট জ্বলছে না। যে ঘড়িটা উনি করেছিলেন লেক টাউনে, সেখানে লাইট জ্বলছে না। এটা দেখে খারাপ লাগলো। এখন যিনি মাননীয় বিধায়ক ওখানে হয়েছেন, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ওনাকে বলবো যে দয়া করে এই জিনিসগুলোকে, মানুষ বোতাম টেপে মানুষ যেতে নেতা হয়, মন্ত্রী হয়, আবার মানুষ বোতাম টেপে পরিবর্তন হয়। সুজিতদা আজকে নেই, আপনিও আজকে থাকবেন না আগামী দিনে, কিন্তু আগামী পরশুদিন যে আসবে সেও যেন আপনার কর্মকাণ্ডটাকে রক্ষা করে, এটা আমি ব্যক্তিগতভাবে চাইব। সৃজনদা, সুজিত বসুর এই বিপুল অঙ্কের
মানে যখন নির্বাচন হয়েছিল টিএমসি তাবর তাবর নেতারা মানে যে এইভাবে হেরে যাবে আমরা ভাবতে পারিনি কখনোই। সেটা অরূপ বিশ্বাসী হোক, সুজিত বোসই হোক, অন্য কেউ হোক, কিন্তু সুজিত বোস সত্যিকারের অর্থে মানুষের কাছে গিয়ে পৌঁছতেন এবং মানুষের সাথে থাকতেন। সেখান থেকে আমার প্রশ্ন হচ্ছে যে এই বিপুল অঙ্কের একটা ফ্যান বেস থাকা সত্ত্বেও সুজিত বোস কেন হেরে গেলেন? দেখুন, টেকনিক্যাল ব্যাপার তো আমি বলতে পারবো না। সুজিতদা হেরে গেছেন। না, আপনার কি কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? যখন হেরে যাই এগুলোর আর কোনো দাম থাকে না। আমি হেরে গেছি মানে আমি হেরে গেছি। জো জিতা ওই সিকান্দার, এর বাইরে আর কোনো কথা নেই। আপনি নিঃসন্দেহে ভালোবাসার থেকে, শ্রদ্ধার থেকে, এবং আপনি ওনাকে দেখেছেন খুব কাছ থেকে, সেই জন্য বলছেন যে আপনি বিশ্বাস করেন না যে উনি দুর্নীতির সাথে জড়িয়ে থাকতে পারেন। কিন্তু আমাদের মানতে তো হবে, আমাদের দেশের সেন্ট্রাল এজেন্সি, সে ইডি হোক, সিবিআই হোক, যেই হোক, তারা যা তদন্ত করছে সেই তদন্তের উপর আমাদের ভরসা করতে হবে, কোর্টের উপর আমাদের ভরসা করতে হবে। এবং ইডি আজকে সুজিত বোসকে গ্রেফতার করেছে রেশন ক্যাশ ইন জবস রেশন স্কিমের জন্য। তার মানে কিছু তো ইডি পেয়েছে, কিছু তো প্রমাণ ইডি পেয়েছে। এবং শুধু সুজিত বোস নয়, সুজিত বোসের ছেলে আজকে যিনি একটা আমার মনে হয় লাউঞ্জ চালাতেন, আমি আমার ঠিক জানা নেই যে উনিও গ্রেফতার হয়েছেন কিনা, আপনি বলতে পারবেন আমাকে, কিন্তু ওনাকেও তলব করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনার ভালোবাসা শ্রদ্ধাকে কমপ্লিটলি রেসপেক্ট করে, কিন্তু সেটা এক মিনিটের জন্য যদি আমি এক সাইডে রাখি এবং আমাদের দেশের এজেন্সি গুলোর উপর ভরসা রাখি, কোর্টের উপর ভরসা রাখি, তাহলে তো আমাদের সুজিত বোসের এগেনস্টে অ্যালিগেশনস গুলো বেড়ে নিতে হবে। দেখুন, অ্যালিগেশন যেগুলো এসছে সেগুলো তো এজেন্সি তদন্ত করবে। আমি তো আইনের ভেতরে ঢোকার আমার কোনো জায়গা নেই। আমি আপাতমস্তক একটা মানুষকে দীর্ঘদিন ধরে দেখে আমি আমার কথাটা বলছি। তা এগুলো আমার জানা নেই। নিশ্চিতভাবে আমার বিশ্বাসটাই যেন বাস্তবে প্রমাণিত হয়, সুবিধা যেন নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসেন, তাহলে আমি খুশি হব। সৃজনদা, সুজিত বোস যখন জেলে প্রথম ঢোকে তখন উনি দাবি করেন যে ওনাকে ভিআইপি ট্রিটমেন্ট জেলের ভেতরে দেওয়া হোক, পার্সোনাল রুম দেওয়া হোক, টিভি দেওয়া হোক, আলাদা অ্যাটাচড ওয়াশরুম দেওয়া হোক। আমার প্রশ্ন আপনাকে, উনি তো জননেতা, লোকেদের কাছে গিয়ে লোকেদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, তাহলে জেলে গিয়ে উনি ভিআইপি ট্রিটমেন্ট কেন চাইছেন? দেখুন, জেলের ভেতরে যাওয়ার কোনো সৌভাগ্য আমার হয়নি বা দুর্ভাগ্য হয়নি। তো যেটুকু শুনেছি, জেলের ভেতরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, ওখানে গাঁজা মারামারি সব। তা সুজিত বোস যে মানুষটা লক্ষ লক্ষ মানুষের জন্য করেছেন, তাদের পাশে থেকেছেন, লোকের মুখে অন্ন জুগিয়েছেন, কাউকে হসপিটালে ভর্তি করেছেন, বিপদে মানুষের পাশে থেকেছেন, সে ওই ধরনের ওই ক্যাটাগরির লোকের পাশে থাকবেন, এটা দুর্ভাগ্যজনক। তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তো ওনাকে যেন যেখানে রাখা হয়েছে, এখনো তো বিচার কমপ্লিট হয়নি, উনি যেন সসম্মানে থাকতে পারেন। আফটার অল তো উনি একজন মানুষ। আপনি ভাবুন না যে আপনার বাড়ির কোনো দাদা কাকা কেউ এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন, উনি কিন্তু দোষী, সেটা প্রমাণিত হয়নি। সৃজনদা, জিজ্ঞেস করতে চাইবো, সুজিত বোস গ্রেফতার হলো, দেবরাজ চক্রবর্তীও গ্রেফতার হলো, কিন্তু তারই সাথে আজকে অরূপ বিশ্বাসকে আপনিও জানেন আমিও জানি কি বিশাল স্ক্যান্ডেলের মধ্যে জড়িয়ে রয়েছে, কত রকম স্ক্যামের মধ্যে জড়িয়ে রয়েছে। আমি আরো অনেক নাম আছে টিএমসি, সেগুলোর মধ্যে আর গেলাম না, তারাও বিশাল স্ক্যামের মধ্যে জড়িয়ে রয়েছে, তারা খোলা ঘোরাফেরা করছে। কেন সুজিত বোসকেই জেলে যেতে হলো? দেখুন, এর জবাব দেওয়ার মতো বৃহত্তর যে জগৎ, রাজনৈতিক জগতে তো আমি মেলামেশা করি না। আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট জায়গায় থাকি। তারা ভারতবর্ষে আপনি ঘুরে দেখুন, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে বহু মানুষ নানা রকম সমস্যার মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। তো
এটা আমার পক্ষে বলা সম্ভব নয় বা আমি জানি না। এখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের কাছে প্রচুর মানুষ আসেন, তাদের কাছে প্রলোভন আসে, নানা রকম অভাব অভিযোগ থাকে, তাদেরকে মানুষকে ফেসিলিটিস কিছু দিতে হয়। সকালবেলায় যখন একজন জনপ্রতিনিধির কাছে এসে কেউ বলে যে আমাকে একটা চাকরি দিতে হবে, কেউ যদি বলে আমাকে একটা এই করে দিতে হবে, তখন তারা করে কিছুটা নিয়মকে তোয়াক্কা না করেই করে। তো সেগুলোর ফল তাদেরকে এখন ভুগতে হচ্ছে। কিন্তু দেখবেন আফটারঅল কোনো না কোনো একটা অন্যায়ের পেছনে চারটে মানুষের উপকার এর পেছনে জড়িয়ে রয়েছে। অন্যায় করছেন একজন, কিন্তু তার সেই ঘটনা থেকে উপকৃত হচ্ছেন আরো চারজন। তাকে যারা উপকৃত তারা কিন্তু জেল খাটবেন না, যিনি সেই উপকারটা করেছেন তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। সৃজনদা, আসবো একটু সুজিত বোসের স্ত্রীর সম্পর্কে কথা বলার জন্য। স্বর্ণালী বোস, আপনি নিশ্চয়ই চেনেন। না না না, আমি ওরকম ভাবে কাউকে না, আমি সুজিতদাকে ছোটবেলা থেকে দেখেছি, আমি জানি ওনার আর আমি এদের কারোর সঙ্গেই না, ওরা প্রত্যেকের শ্রদ্ধেয়। সুজিতদা ভালো থাকুক। সুজিতদা আমাদের না, মাঝখানে আমি শুধু জিজ্ঞেস করতে চাইছিলাম, সুজিত বোস হঠাৎ করেই গ্রেফতার হয়েছেন, স্বর্ণালী বোস এখন কেমন আছেন? কারণ একজন এটা হাজবেন্ড, ম্যাডাম আমি জানি না ব্যক্তিগতভাবে, কারণ আমি অনেক ওনার কনস্টিটিউয়েন্সিতে আমি থাকি না, সাউথ দমদম মিউনিসিপালিটিতে থাকি না। আমি ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। উনি আমাকে চেনেন এবং উনি আমাকে যথেষ্ট গুরুত্ব সম্মান দিয়েছেন। ওনার জেলা একটা, আমার জেলা একটা, তো আমার জানা নেই এগুলো। সৃজনদা, সমুদ্র বোস কেমন আছে এখন? আমি আপনাকে আবার বললাম যে আমি অত ঘনিষ্ঠ নই ওনার সঙ্গে। 365 দিনের মধ্যে হয়তো আমার সঙ্গে 10 দিন দেখা হতো। আমি তার সাথে কথা বলতাম, দূর থেকে হোক কাছ থেকে হোক। আপনি আমার কাছে এসছেন, হয়তো আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তার সঙ্গে ছবি। আমি ওনাকে ভালোবাসি এবং উনি গ্রেপ্তার হওয়ার পরেও আমি একটা ছবি দিয়েছিলাম আমার সঙ্গে ওনার, যে সুসময় হোক বা অসময় সুজিতদার সাথে সবসময়। এটাই আমার বক্তব্য। প্রশ্ন, আপনি যেহেতু সুজিতদাকে কাছ থেকে দেখেছেন, সুজিতদা কি খেতে ভালোবাসতেন? আপনি জানেন যে কি খেতে আমি ভালোবাসতেন? যতদূর জানতাম উনি একদিন বলেছিলেন যে উনি কিন্তু প্রচুর নিমন্ত্রণ পেতেন। উনি খেতেন কিন্তু একদম টিনের চালের কারোর বাড়িতে বা টালির বাড়িতে যদি কোনো মানুষ থাকেন তাদের ওখান থেকে উনি সামান্য কিছু খেতেন। তার কারণ তারা দুঃখ পেতে পারে, এই ধরনের কোনো বড় বড় জায়গায় গিয়ে উনি বলেছিলেন একদিন। কিন্তু আমি ওনাকে বহু জায়গায় দেখেছি, গিয়ে কোনো খেতে দেখিনি। অনেক বিয়ে বাড়িতে দেখা হয়েছে, অনুষ্ঠানে দেখা হয়েছে, ওনাকে কিছু খেতে দেখুন রেস্ট্রিকশন থাকে। এখন তো প্রত্যেকেই নানা রকম শারীরিক ব্যাপারে, একটা জনপ্রতিনিধি সে যদি সবার বাড়িতে সকাল থেকে খায় তাহলে তো 140টা জায়গায় গেলে 140 জায়গা থেকে খাওয়া সম্ভব না। এখন মানুষের যে ফুড হ্যাবিটটা সব পুরো চেঞ্জ হয়ে গেছে। এতটা আমার আপনি যেরকম ভাব আপনি বলছেন যে ঘনিষ্ঠ, আমি অত ঘনিষ্ঠ নই, কিন্তু আমি অন্তর থেকে অন্তঃস্থল থেকে সুজিতদাকে ভালোবাসি। আপনার কাছ থেকে বা দূর থেকে দেখা সুজিত বোসের সাথে মমতা ব্যানার্জির সম্পর্ক কেমন ছিল? এবার এটা দেখুন, এটা খুব কঠিন প্রশ্ন। দিদি কখন কাকে ভালোবাসবেন, দিদি কখন কার উপরে রাগ করবেন, এটা ঈশ্বর জানেন। সকালবেলা দিদি আমাকে ভালোবাসতে পারেন, বিকেলবেলা দিদি আমার উপর দুষ্ট হতে পারে। দিদি অসন্তুষ্ট হয়েছেন, দিদি ভুজ খলিফা হচ্ছে, কোনো কারোর প্ররোচনায় দিদি পুজো বন্ধ করে দিয়েছেন। আবার দিদির ইচ্ছা হয়েছে পরের বছর আবার ওই পুজো উদ্বোধন করেছেন। মমতা ব্যানার্জির কথা আমরা হেঁটেছি, ছোটবেলা থেকে দেখেছি, এবং ধরুন একটা সময় ইটের পাজাতেও বসতাম দিদির বাড়িতে। কিন্তু দিদি যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো আমাদের আর ওই দরজার ভিতরে যাওয়ার কোনো রকম ক্ষমতা ছিল না। তখন বেশি যেতে গেলে হয়তো সিকিউরিটির কনুয়ের ভূত খেতে হবে, নিজের মান সম্মানটা হয়তো বজায় রাখতে হবে, অত কাছে যেতাম। সৃজনদা, এখান থেকে এটাও জিজ্ঞেস করবো, ঋতব্রত ব্যানার্জি বলেছেন যে তৃণমূলের ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে একটা ক্লস্ট্রোফবিক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, যে আপনি খুলে নিঃশ্বাস নিতে পারবেন না, খুলে কথা বলতে পারবেন না, এরকম ধরনের একটা কথা বলেছিল। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সুজিত বোসও কি, সুজিত বোস বা আজকে সুজিত বোসের লেভেলে যারা নেতারা, দেবাশিস রায় বলুন, অরূপ বিশ্বাস বলুন, তাবর টিএমসি নেতা যারা আছে, তারা সবাই কি, শতাব্দী রায়, তারা সবাই কি
এরকম ফিল করেছে, বা আপনি কখনো সুচিতাকে বলতে শুনেছেন একটু আপসেট যে আমি এটা করতে চাইছি, বা কিন্তু বাধা কারণ নাম না নিয়ে কিন্তু বাধা আসছে, উনি কোনো ভালো কিছু একটা করতে চাইছেন কিন্তু কাজটা এগোচ্ছে না, বারবার কেউ বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না, এরকম না না, আমি দেখুন না, প্রথম কথা বলছি যে আপনি যে লেভেলের প্রশ্ন করলেন সেই লেভেলের কোনো আলোচনা নিশ্চয়ই উনি একজন জনপ্রতিনিধি বা কারোর দিদির সঙ্গে করতে পারেন, আমার সঙ্গে করবেন না। আমি এই ধরনের কোনো শুনিও নি। সুজিত বোসের শ্রীভূমির পুজো কলকাতার একটা ঐতিহ্যময় পুজো। পশ্চিমবাংলার গ্রামগঞ্জ থেকে লোকেরা এসে ভিড় করে সেই পুজো দেখে। শুধু গ্রামগঞ্জ আমি বলবো না, এমনকি অন্য রাজ্য থেকেও শুধু কলকাতায় আসে আগে শ্রীভূমি পুজো দেখবে, তারপরে সব পুজো দেখবে। 2026-এর শ্রীভূমি পুজোর ভবিষ্যৎ কি? এখন তো উনি ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকলে প্রচুর লোক থাকে, আর ক্ষমতায় না থাকলে, চেয়ার না থাকলে অনেকেই সরে যান, উনিও নেই। নিশ্চয়ই পুজো হবে, যারা কিছু মানুষ পুজো করবেন। এবার সেই পুজো কিভাবে হবে কি হবে সেটা তো তারাই জানেন। তো আমি চাইবো উনি নিশ্চয়ই আবার সমহিমায় যখন ফিরে আসবেন তখন আবার ভিড় হবে। সুজিত একটা ব্র্যান্ড, ওটা একটা নাম, ওকে কোনো রকম ভাবে আহ, ছোট করা যাবে না। ও সূর্যের আলোকে কখনো চন্দ্রগ্রহণ বা গ্রহণ হলে সাময়িক একটা সূর্যের আলোকে ঢাকা যায়, তারপরে আবার সূর্যের আলো সারা আকাশ জুড়ে পৃথিবীতে আলো দেয়।